আজকের এই ক্লাসটি যারা দেখছেন তারা খুবই ভাগ্যবান, কারণ আজকে আমি আপনাদের আইএলটিএস রিডিং এর গ্যাপ ফিল খুবই ইজি করে দিব, যেটা আসলে আপনি কোথাও পাবেন না, কোনো কোচিং সেন্টারে পাবেন না। হিডেন কিছু ট্রিক্স আছে যেগুলো আসলে জানলে আপনি যে কোনো গ্যাপ ফিল সলভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কিভাবে গ্যাপ ফিলগুলো সলভ করতে হয় এটা দেখতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ আমি খুবই সহজ করে বোঝানোর চেষ্টা করব, যেটা করলে আপনি যে কোনো গ্যাপ ফিল আপনি করতে পারেন। এখন কথা হচ্ছে যে গ্যাপ ফিল কেন করব? গ্যাপ ফিল থেকে আপনাদের কিন্তু প্রায় একাডেমিকে 12 থেকে 14টা কিন্তু কোয়েশ্চেন আপনি পাবেন, আর যারা জিটি আছেন তারা 18-20টা কোয়েশ্চেন পাবেন। তার মানে দেখেন, গ্যাপ ফিলে যদি ভালো করতে পারেন আপনার রিডিংয়ের নাম্বার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এইটা ছাড়া আপনি ভালো স্কোর করতে পারবেন না। যারা 7.5 বা 6.5 পেতে চান, গ্যাপ ফিল ছাড়া কিন্তু সম্ভব না। ওকে, আর এটা একবার যখন ধরা শিখে যাবেন তখন একদম ইজিলি ধরতে পারবেন। এখন কেউ আপনাকে এত ইজি করে দিবে না, কারণ এগুলো আমি খুবই রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরছি। ওকে, এবং কোথাও আপনি যেগুলো দেখছেন সেগুলো ট্রাস্টেড না, কাজ করছে না, কাজ করবেও না, বাট আমারগুলো আপনি অ্যাপ্লাই করবেন, কাজ করবে। ঠিক আছে, এবং আরও একটা কথা আমি একটু যোগ করতে চাই, যারা আসলে স্পোকেন ইংলিশে প্রবলেম ফেস করতেছেন, বিশেষ করে আইএলটিএস স্পিকিং, তো আমার এই পেজটা ফলো করে রাখবেন, ফেসবুক পেজ, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা সার্চ করতে পারেন প্রজেক্ট আইএলটিএস নামে। এখানে আমি আসলে স্পোকেন যারা দুর্বল একদম শুরু থেকে বেসিক স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় আপলোড করে থাকি। সো যারা স্পিকিংয়ে দুর্বল অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, আমি বারবার বলছি এটা ফলো করে রাখবেন, অবশ্যই কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব, যে কিভাবে আমরা গ্যাপ ফিলগুলো সলভ করতে পারি। ওকে, সো আজকে প্র্যাকটিক্যালি ক্লাসটা করব আমরা। ওকে, আচ্ছা, যদি আমাদের গ্যাপ ফিল করতে হয় তো আমাদের একটা রুলস ফলো করতে হবে। ঠিক আছে, একটা না বেশ কিছু রুলস দেখাবো, তার ভিতর প্রথম রুলসটা হচ্ছে মনে রাখবো ড্যাশের আগে পরে সিনোনিম আছে। আমি আবার বলছি, মনে রাখবো ড্যাশের আগে পরে সিনোনিম আছে। তো এই জিনিসটা মনে রাখবেন সব সময়, কারণ আপনি যখন একটা গ্যাপ ফিল করছেন, এই যে যেমন আজকে এটা আমরা করব, তো সেটা কি, এই যে ড্যাশ দেখতে পাচ্ছেন, ড্যাশের আগে এবং পরে কিছু ওয়ার্ড আছে, তাই না? তো ওয়ার্ডগুলো আমি যদি বাদ দিই, আপনি শুধু প্রিপোজিশন বা আর্টিকেল এগুলো বাদ দেন, বা ছোট ছোট যেসব ওয়ার্ড আছে সেগুলো বাদ দেন, যেমন ডু নট, এগুলো বাদ দেন, এফেক্টটা ধরেন, আর এখানে বোটল কন্টেন্টসটা ধরেন, তাহলে এইগুলো আপনি আবার প্যাসেজে গিয়ে কিন্তু পাবেন। হুবহু বলতে পারে অনেক সময়, আবার কিছু সিনোনিম আকারেও বলতে পারে। ঠিক আছে, তাহলে আপনাকে আগে লোকেশনটা ট্র্যাক করতে হবে। আপনি যদি অ্যান্সারগুলো ধরতে চান, গেস করতে চান, অবশ্যই সঠিক জায়গায় আপনাকে খুঁজতে হবে। তার মানে ড্যাশের আগে পরে যেসব শব্দ আছে এগুলো তারা হুবহু বলবে না, তারা সিনোনিম আকারে বলবে। তাহলে এই এফেক্ট এর একটা সিনোনিম বলতে পারে, বোটল কন্টেন্টস এর একটা সিনোনিম বলতে পারে। তার মানে এই কথাটা যখন আপনি মাথায় রাখবেন তখন আপনি প্যাসেজে গিয়ে লোকেশনটা খুঁজে পাবেন। তাহলে মনে রাখবো কি ড্যাশের আগে পরে সিনোনিম আছে। ওকে, আচ্ছা, ঠিক এমনভাবে এমন করে হচ্ছে আপনি দেখেন যে এখানে ড্যাশ আছে, এই যে প্রডিউস, এখানে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের একটা সিনোনিম আপনি প্যাসেজে খুঁজে পাবেন। আর কোনো কিছু ওয়ার্ড কিন্তু নেওয়া যাচ্ছে না, তাই না, ছোট ছোট সব। তারপর ইউজ এর একটা সিনোনিম আপনি ওইখানে পাবেন। তো এই বিষয়গুলো এইভাবে আপনাকে মনে রাখতে হবে যে ড্যাশের আগে পরে অবশ্যই সিনোনিম আছে। 2 নম্বর যেটা হচ্ছে, অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে 2টা ওয়ার্ডের প্রথমটা বাদ দিবেন। আচ্ছা, তাহলে অনলি ওয়ান ওয়ার্ড, অনেক সময় বলে যে অনলি ওয়ান ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, এভাবে তারা শর্ত জুড়ে দেয়। তাহলে একটা মাত্র ওয়ার্ড যখন দিতে বলে তখন অনেক সময় আপনার 2টা অ্যান্সার যদি নেওয়ার মতো মনে হয়, হতে পারে, তখন আপনি প্রথমটা বাদ দিয়ে দিবেন। এখন এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি, এটা আমি ক্লাসে যখন করব তখন আপনারা দেখতে পারবেন। সো এই জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, এখন দেখেন যে প্রথমটা বাদ দিবেন, এটা কিভাবে করা যায় আমি প্র্যাকটিক্যালি এটা করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা আমি ক্লাসের ভিতর দেখাচ্ছি। 3 নম্বর যেটা আছে যে ড্যাশের আগে ভার্ব থাকলে প্যাসেজে গিয়ে ওই ভার্বের সিনোনিম খুঁজবো, কারণ এর পরের ওয়ার্ডই অ্যান্সার। আচ্ছা, একটু আস্তে বলি, দেখেন বুঝতে পারবেন। ড্যাশের আগে যদি ভার্ব থাকে, আপনি প্যাসেজে গিয়ে যদি ওই ভার্বটা সিনোনিম খুঁজতে পারেন বা পেয়ে যান, তাহলে এর পরের ওয়ার্ড যেটা থাকবে সেটাই হলো অ্যান্সার।
ঠিক আছে? যেমন দেখেন আমি যদি এখানে একটু খুঁজে বের করি যে ড্যাশের আগে যদি কোনো ভার্ব থাকে, যেমন এটা দেখেন যে এইড মানে কি সাহায্য করা। আবার দেখেন একটা বলেছি স্টপ মানে কি থামানো। তাহলে এগুলো কিন্তু ভার্ব, সাহায্য করা একটা ভার্ব, স্টপ মানে কি থামানো একটা ভার্ব। তাহলে এই বিষয়গুলোর সিনোনিম আপনি ওইখানে পাবেন। যদি সিনোনিম খুঁজে পান কোনো, এটা তো ভার্ব, এই ভার্বের সিনোনিম যদি খুঁজে পান এরপরে যেই ওয়ার্ডটা থাকবে সেটাই হলো আপনার অ্যান্সার। তাহলে কতটা সহজভাবে আপনি কিন্তু অ্যান্সার বের করতে পারেন দেখেন। তাহলে এটা মনে রাখবেন, এটা খুব কাজে দিবে। 3 নাম্বারটা মাথায় রাখবেন। 4 নাম্বারটা আমাদের মনে রাখতে হবে, সেটা কি? 4 নাম্বারটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপর ড্যাশ থাকলে প্যাসেজে গিয়ে ওই সাহায্যকারী ভার্বের পরের ওয়ার্ড অ্যান্সার হবে। তাহলে সাহায্যকারী ভার্ব কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো। তো এগুলোর পর যদি ড্যাশ থাকে প্যাসেজে গিয়ে আপনি এই সাহায্যকারী ভার্ব এর পরের ওয়ার্ডটা কিন্তু অ্যান্সার হিসেবে পাবেন। যেমন এখানে কি আছে এগুলো আপনি দেখেন, আমি একটু দেখাচ্ছি। যেমন এখানে দেখেন আর, এগুলো কি একটা সাহায্যকারী ভার্ব। তাহলে আর এর পরে আপনি এটা তো জাস্ট আপনার একটা লোকেশন ট্র্যাক করবেন, ঠিক আছে? প্রডিউস দিয়ে একটা লোকেশন ট্র্যাক করলেন, ঠিক আছে। কিন্তু ওইখানে গিয়ে দেখবেন যদি আর থাকে, এই আর বা সাহায্যকারী ভার্বের পরের ওয়ার্ডটা কি আছে সেটা হলো আপনি অ্যান্সার হিসেবে নেবেন, ঠিক আছে? আর ঠিক একইভাবে দেখেন এখানেও একটা ওয়ার্ড আছে, এটা আপনি জাস্ট খোঁজার জন্য বা লোকেশনের জন্য এটা আপনি ব্যবহার করবেন। এখন আর যদি দেখেন আর এর পর আপনি যেই ওয়ার্ডটা পাবেন সেটা হলো অ্যান্সার হিসেবে বসিয়ে দিবেন। আচ্ছা, তাহলে এই 4টা রুলস আমরা মাথায় রেখে কাজটা করব, আমরা 1 বাই 1 এগিয়ে যাব, ঠিক আছে? সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি কত সহজ করে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই, কারণ আপনারা এইভাবে করলে যে কোনো গ্যাপ ফিল আপনারা সলভ করতে পারবেন নিজেই। সো দেখেন আমরা এখানে কিন্তু বলেছে যে 1 ওয়ার্ড অনলি, ঠিক আছে? কমপ্লিট নোটস। তো এখানে আজকে আমাদের কি বলা হয়েছে যে অ্যাডভান্টেজেস অফ অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস। তাহলে সুবিধা, অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপসের সুবিধা। তো যদি কমপ্লিট নোটস দেখেন এখানে কিন্তু শর্ট তথ্য দিয়েছে, তাই না? যেহেতু নোটস, তাহলে আপনি এই কথাগুলো সবসময় নিয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে। যেমন অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্ট, ঠিক আছে? আর এখানে শুধু বলেছে ডু নট এফেক্ট, কিন্তু কোনটা? এই অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপটা ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্ট। আবার অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস আর ড্যাশ টু প্রডিউস। সবসময় আপনি অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপটা মানে মনে সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে ডু নট এফেক্ট, তাহলে এই এফেক্টের কথাটা আমি এখানে দাগাতে পারি, এইটা আমি খুঁজবো। বোটল কন্টেন্টস, এটা আমি খুঁজবো। আপনি প্রিপোজিশন বা আর্টিকেল এগুলো নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে আপনি সরাসরি প্যাসেজে চলে যান। দেখেন এখানে আর একটা আছে যে আমাদের প্রথমে কিন্তু ট্রু ফলস নট গিভেন ছিল। তো ট্রু ফলস নট গিভেন যেহেতু আজকে করছি না, তার মানে ট্রু ফলস নট গিভেন যেখান থেকে শেষ হবে তারপর থেকে কিন্তু এটা স্টার্ট হবে, কারণ এগুলো সিরিয়াল মেইনটেইন করে। তাহলে আমি একদম শুরু থেকে যাব না, ওগুলো হয়তো ট্রু ফলস নট গিভেন শেষ হয়েছে, এইখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে। এইখান থেকে আপনি পাবেন, এর আগ পর্যন্ত সব ট্রু ফলস নট গিভেন আছে। সো অতটুকু আমরা পড়ছি না। তাহলে এইখান থেকে আমি সব পড়বো না, দেখেন, কারণ আমার সময় কিন্তু সেভ করতে হবে। রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য এন্ড অফ, আপনাকে কি খুঁজতে হবে? এই যে এফেক্ট, আমি একটু স্পিড করে দিচ্ছি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। লেআউট, আচ্ছা ভিউ আমি ভাগ করে দিলে আপনারা দেখতে পারবেন যে আমার কোয়েশ্চেনটা কি ছিল আর আমার প্যাসেজটা কি আছে। দেখেন তাহলে এই কথাটা আমি খুঁজবো কোথায়? এইখান থেকে আমি খুঁজে পাবো যে রিসেন্ট ইয়ার্স হ্যাভ সিন দ্য ভার্চুয়াল মনোপলি দ্য কোর্ক ম্যাটেরিয়াল বটল স্টপার্স, আচ্ছা কনসার্ন অ্যাবাউট দ্য এফেক্ট ইট মে দ্য কন্টেন্টস দ্য বোতল। ওকে, আচ্ছা বোটল কন্টেন্টের কথাটা এইখানে আমরা পাচ্ছি। দেখেন এই যে বোটল প্রোডাক্ট কন্টেইনড, তাহলে এইখানে দেখেন যে আমি এই লাইনটা আবার পড়বো, ঠিক আছে? কারণ এটা আমি খুঁজে পেয়েছি, বোটল কন্টেন্টস মানে উপাদান মানে প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এই কথাটা এখানে আছে, প্রোডাক্ট কন্টেন্ট ইন দ্য বোতল, কন্টেন্ট মানে অন্তর্ভুক্ত, ইন দ্য বোতল বোতলের ভেতরে। তাহলে বোটল কন্টেন্টসের কথা বলা হচ্ছে এইখানে। তাহলে এইখানে আমাকে কি করতে? ডু নট এফেক্ট দ্য ড্যাশ। তাহলে এখানে এফেক্ট মানে কি? প্রভাবিত করে, কোনো কিছু করে, তারতম্য করে, ঠিক আছে? তাহলে এখানে বলেছে একটা বিষয় যে
ক্যান স্পয়েল দ্য টেস্ট অফ দ্য প্রোডাক্ট কন্টেইন ইন দ্য বোতল। তাহলে এখানে বলছে ক্যান স্পয়েল, তো স্পয়েল মানে কি? নষ্ট করে দেয়, তাই না? তাহলে একটা এফেক্ট করছে, তাই না? নষ্ট করা কি? একটা এফেক্ট করছে। তাহলে ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বটল কন্টেন্ট, তাহলে ক্যান স্পয়েল দ্য টেস্ট। তাহলে টেস্টটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার হিসেবে নিতে হবে, কারণ এখানে স্পয়েল কোন জিনিসটা স্পয়েল করছে? টেস্টটাকে স্পয়েল করছে। তাহলে ডু নট এফেক্ট দ্য কি হবে? টেস্ট। টেস্ট হলো আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি 1 নম্বর যেই রুলসটা আছে সেটা মনে রাখবো, যে মনে রাখবো ড্যাশের আগে পরে সিনোনিম আছে। তো এটার সাহায্য আমি এইখানে গেলাম এবং দেখলাম যে যেটা এফেক্ট করছে সেটা টেস্টটাকে এফেক্ট করছে, স্পয়েল নষ্ট করে ফেলছে কোনটা? টেস্টটাকে। তার মানে টেস্ট হলো অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখেন যে কি আছে, আর ড্যাশ টু প্রডিউস। আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম যে মনে রাখবো ড্যাশের আগে পরে সিনোনিম আছে। তাহলে আপনি দেখেন যে এইটারও সিনোনিম আছে, এই প্রডিউস। এই প্রডিউসের একটা সিনোনিম তো অবশ্যই পাবো আমি, সেইখানে আমি দেখব। তাহলে এইখান থেকে যদি আপনি দেখেন, আপনি কিন্তু খুঁজেই পাবেন, ঠিক আছে? নিজেই খুঁজে পাবেন যে এখানে কি বলা হচ্ছে, প্রডিউসের কোনো কথা এখানে বলা হয়েছে কি না। তাহলে এখানে দেখেন যে ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার মানে কি? তৈরি করা, ঠিক আছে? তাহলে ম্যানুফ্যাকচার আর প্রডিউস মানে উৎপাদন করা, ম্যানুফ্যাকচার উৎপাদন করা। এখন আমি কি বলেছিলাম যে আর এর পরেই কিন্তু আপনি এই যে আরেকটা জিনিস যদি মনে রাখেন যে আর এখানে বলেছিলাম যে সাহায্যকারী ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পর যদি ড্যাশ থাকে তাহলে প্যাসেজে গিয়ে ওই সাহায্যকারী ভার্বের পরের ওয়ার্ডটাই অ্যান্সার হবে। তাহলে এখানে কিন্তু ড্যাশের আগে আমরা সাহায্যকারী ভার্ব দেখছি আর, তাহলে এই আরটা কোথায়? দিস সাবস্টিটিউট আর চিপার টু ম্যানুফ্যাকচার। তাহলে আর এর পরে কি আছে? চিপার। তাহলে অ্যান্সার আপনি কি দিবেন? অবশ্যই চিপার। এখন দেখেন যে এখানে আর চিপার টু ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা, প্রডিউস উৎপাদন করা, ঠিক আছে? তাহলে এই কথাটা অ্যান্সার বা এই ওয়ার্ডটা আমি অ্যান্সার হিসেবে নিতে পারি, চিপার। ওকে, এরপরে দেখেন যে ইউজ। তাহলে আর ড্যাশ টু ইউজ আপনি কি কি নিতে পারেন? এখানে কিছুই নিতে পারেন না, কিওয়ার্ড শুধুমাত্র ইউজটাকে আমরা নিতে পারি। ওকে, সো এখানে আমি দেখব, বেশি দূর যাওয়া লাগবে না মেবি। সো এখানে ইন দ্য কেস অফ স্ক্রু ক্যাপস মুভ কনভিনিয়েন্ট ফর দ্য ইউজার। দেখেন ইউজারের কথা বলছে। ইউজার মানে কি? ব্যবহারকারী, মানে যারা ব্যবহার করে, তার মানে ইউজের কথা বলতেছে, ঠিক আছে? তাহলে এই লাইনটাতেই অ্যান্সার আছে। তো দেখেন আমার তো এখানে আর থাকার কথা, আর যেহেতু আছে কিন্তু এখানে আর নেই, দেখছেন? এখানে আর কিন্তু নেই, কোথাও কিন্তু আর নেই। তাহলে আমি অ্যান্সার হিসেবে কি নিব? তো তারা কিন্তু ট্রিক্স করেছে আমাদের সঙ্গে, ঠিক আছে? তো আমিও কিন্তু শেয়াল চালাক, মানে আমার সঙ্গে ট্রিক্স করে কিন্তু তারা পার পাবে না, ঠিক আছে? কারণ তাদের আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তো তারা এই কাজটা কিন্তু প্রায় করে থাকে। সো দেখেন এখানে আর বা অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা এখানে কিন্তু নেই। তাহলে এখানে একটা বিষয় আছে যে ইন দ্য কেস অফ স্ক্রু ক্যাপস, এই ক্যাপস কিন্তু প্লুরাল একটা ফর্ম, তো এরপরে কিন্তু আর থাকার কথা, ঠিক আছে? যেহেতু আরটা উজ্জ করা, এখানে উজ্জ আছে। তো যারা আসলে দেখবেন, যারা একটু রিডিং পড়বেন বা নিউজ পেপার পড়েন বা আর্টিকেল পড়েন, এইভাবে কিন্তু কমা দিয়ে ওই বিষয়টাকে বর্ণনা করে, তার মানে আরটাকে উজ্জ করে ফেলে, মানে ক্যাপসটাকেই বর্ণনা করছে। তো ক্যাপস আরও বলতে পারতো, যদি কমা না দিত তাহলে আর বলতে পারতো, কিন্তু যেখানে কমা দিয়েছে তার মানে আরটা কেটে গেছে, উজ্জ হয়ে গেছে। তাহলে এখানে বলছে যে স্ক্রু ক্যাপস যেহেতু প্লুরাল ফর্ম, তার মানে এরপরে আর বসবে। কিন্তু আমাকে কি করতে বলেছে? যে আর ড্যাশ টু ইউজ। তাহলে ক্যাপস মুভ কনভিনিয়েন্ট, তাহলে মুভ কনভিনিয়েন্ট হচ্ছে আপনি অ্যান্সার হিসেবে নিতে পারেন, ঠিক আছে? কারণ এখানে দেখেন মুভ কনভিনিয়েন্ট, এখন দুইটা ওয়ার্ড তো আমরা নিতে পারবো না, কারণ আমি বলেছিলাম কি, যদি আপনার মনে হয় যে দুইটা ওয়ার্ড আপনি অ্যান্সার হিসেবে নেবেন, তাহলে অনলি ওয়ান ওয়ার্ড যদি দিতে বলে তাহলে দুইটা ওয়ার্ডের প্রথমটা আপনি বাদ দিয়ে দেন। ওকে, তাহলে বাদ দিবেন কোনটা? এই যে মুভ কনভিনিয়েন্ট, তাহলে আপনি মুভটা বাদ দিয়ে দেন, কনভিনিয়েন্ট হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আপনি এইখানে কি লিখবেন? কনভিনিয়েন্ট হচ্ছে আপনি লিখে দেন, ঠিক আছে? ওকে, তাহলে আর কনভিনিয়েন্ট টু ইউজ, তাহলে অ্যালুমিনিয়াম স্ক্রু ক্যাপস আর কনভিনিয়েন্ট টু ইউজ, মানে কনভিনিয়েন্ট মানে সহজ, সহজ ব্যবহার করা সহজ। ওকে, সো আমি স্পিডটা কেটে দিই, এটা
হয়তো বদার করছে, যাই হোক। তাহলে এই পর্যন্ত আমরা করে ফেললাম খুব ইজিলি। এখন আমরা বাকিগুলো কি করব? এখন বলতেছে যে অ্যাডভান্টেজেস অফ কর্ক বটল স্টপার্স। অ্যাডভান্টেজেস মানে সুবিধা। এখন কর্ক বটল স্টপার্স নিয়ে কিছু সুবিধাগুলো বলবে। তো এখানে বলেছে যে স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্টস। তাহলে আপনি কি নিতে পারেন? কোয়ালিটি প্রোডাক্টসটা আপনি কিওয়ার্ড নেন, এটা আপনি খুঁজে পাবেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আর স্যুট মানে কি? স্যুট করে মানে মানায়, ঠিক আছে, মানানসই। তাহলে স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি প্রোডাক্টস। ওকে, তাহলে এটা আমরা দেখি যে স্যুট দ্য ড্যাশ, তাহলে কোয়ালিটি প্রোডাক্টসের কথাটা আমরা বের করব। এখানে দ্য ক্লাসিক কর্ক ডাজ নট সেভারাল অ্যাডভান্টেজ ফার্স্টলি দ্য ট্র্যাডিশনাল ইমেজ ইজ মোর কিপিং অন দ্য, দেখেন হাই কোয়ালিটি গুডস। তাহলে হাই কোয়ালিটি গুডস মানে কি? পণ্য। আর এখানে কি বলেছে যে প্রোডাক্ট মানে পণ্য, ঠিক আছে? তাহলে কোয়ালিটি, আর এখানে বলছে হাই কোয়ালিটি গুডস। তাহলে এই লাইনটাতেই আমরা পাবো। তাহলে এটা আমি প্রথম থেকে আবার পড়বো যে ফার্স্টলি ইটস ট্র্যাডিশনাল ইমেজ ইজ মোর কিপিং উইথ দ্য টাইপ অফ। তাহলে ইটস মানে এটার, ঠিক আছে? আর এখানে কি বলছে যে স্যুট দ্য ড্যাশ অফ কোয়ালিটি, অফ মানে এর, ঠিক আছে? আর ইটস মানে এটার, ইহার। তাহলে দেখেন এর ট্র্যাডিশনাল ইমেজ ইজ মোর কিপিং, তাহলে কোন বিষয়টা নিতে পারেন? যে এটার ট্র্যাডিশনাল ইমেজের কথা বলতেছে, ঠিক আছে? তাহলে আপনি ট্র্যাডিশনাল ইমেজটা অ্যান্সার হিসেবে নিতে পারেন। এখন আপনি কোনটা বাদ দিবেন? অবশ্যই আমি আপনাদেরকে বলেছি যে অনলি ওয়ান ওয়ার্ড দিতে বললে প্রথমটা আপনি বাদ দিয়ে দেন, ঠিক আছে? তাহলে আপনি ট্র্যাডিশনালটা বাদ দিয়ে দিবেন, আপনি ইমেজটা হলো অ্যান্সার হিসেবে নেবেন, যেহেতু ওয়ান ওয়ার্ড বলেছে। নো মোর দেন টু ওয়ার্ডস বললে আমি দুইটা ওয়ার্ডই অ্যান্সার হিসেবে নিতে পারতাম। তাহলে আপনি এখানে স্যুট দ্য কি আপনি একটু বসিয়ে দেখেন যে হয় কিনা। স্যুট দ্য ইমেজ অফ কোয়ালিটি প্রোডাক্টস। ওকে, আচ্ছা, এটা আসলে মানানসই হয়, ঠিক আছে? কোয়ালিটি প্রোডাক্টের জন্য এটা খুব মানানসই। তারপরে দেখেন যে মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল। তাহলে এটা কি থেকে তৈরি? একটি কি ম্যাটেরিয়াল থেকে তৈরি? দেখেন তাহলে সেকেন্ডলি দ্য ভেরি ইম্পর্টেন্টলি দ্য কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট। তাহলে দেখেন কর্ক ইজ তাহলে সরাসরি এখানে বলেই দিচ্ছে যে কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এইখানে কি বলছে যে কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট, আর এখানে বলছে আপনার মেড ফ্রম কি ম্যাটেরিয়াল। তাহলে যেহেতু প্রোডাক্টটা সাস্টেনেবল, টেকসই, তো এই কথাটাই বলতেছে যে কর্ক ইজ এ সাস্টেনেবল প্রোডাক্ট। আর এখানে বলছে যে মেড ফ্রম এ ড্যাশ ম্যাটেরিয়াল, তাহলে টেকসই ম্যাটেরিয়াল, ঠিক আছে? মানে টেকসই, সাস্টেনেবল, টিকে যায়। তাহলে এটা সরাসরি বলে দিচ্ছে, এটা আর আমি বেশি বলছি না, সরাসরি বলে দিয়েছে। এটা অ্যান্সার হিসেবে আমরা সাস্টেনেবলটা নিতে পারি, সাস্টেনেবল। এরপরে দেখেন যে কি বলেছে, ইজিলি ড্যাশ, ইজিলি। ইজিলিটা আপনি নেন সহজেই, ইজি মানে কি? সহজেই। তাহলে এটার কি প্যারাফ্রেজ বা সিনোনিম করেছে সেটা আমরা একটু খুঁজে বের করব। ইজিলি কথাটা এখানে বলছে যে দেখেন উইদাউট ডিফিকাল্টি, দেখছেন? সো আমি এই কথাটা বলবো যে আপনারা ড্যাশের আগে মনে রাখবেন যে ড্যাশের আগে অবশ্যই সিনোনিম আছে। তাহলে এই ইজিলি কথাটা তারা কিভাবে বললো এখানে? উইদাউট ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে কি? কঠিন বা কষ্টসাধ্য কিছু বা ঝামেলা। তাহলে উইদাউট মানে কি? ছাড়া। তাহলে ঝামেলা ছাড়া বা সহজেই, ঠিক আছে? উইদাউট ডিফিকাল্টি মানে কি? সহজেই, এটা বোঝাচ্ছে। তাহলে সহজেই কি হয়? সেই বাকি অংশটুকু আগেই পাবো, যেহেতু এটা শেষে আছে তার মানে আগেই পাবো। তাহলে সেটা কি বলছে? উইদাউট ডিফিকাল্টি এটা রিসাইকেলড হয়, ক্যান বি রিসাইকেলড। তাহলে আপনি কি নেবেন? ক্যান বি রিসাইকেলড হতে পারে খুব সহজে। তাহলে এই সাস্টেনেবল প্রোডাক্টটা কি হতে পারে? রিসাইকেলড হতে পারে সহজেই। তাহলে অ্যান্সার কি হবে? রিসাইকেলড, ইজিলি রিসাইকেলড, ঠিক আছে? এরপরে দেখেন যে কর্ক ফরেস্টস এইড। তাহলে কর্কের যে জঙ্গল এটা কি করে? সাহায্য করে। এইড এটা কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম মনে রাখবেন যে সাহায্যকারী ভার্ব, ড্যাশের আগে ভার্ব থাকলে প্যাসেজে গিয়ে ওই ভার্বের সিনোনিম খুঁজবো, কারণ এর পরের ওয়ার্ডই অ্যান্সার। তাহলে আপনি এখানে দেখেন যে কর্ক ফরেস্ট এইড, তাহলে সাহায্য করে, তার মানে এইটার একটা যদি সিনোনিম আমি খুঁজে পাই প্যাসেজে, ওর পরে যেই ওয়ার্ডটা থাকবে সেটাই হলো অ্যান্সার। তাহলে এইটা আপনি খুঁজে বের করেন।
যে মোর ওভার করেক্ট এই যে ফরেস্টের কথা বলতেছে আর এ রিসোর্স হুইচ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি। তাহলে এখানে দেখেন যে সাপোর্টের কথা বলছে। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানেই হচ্ছে সমর্থন করা, বা বলি না যে এ ওকে সাপোর্ট করছে মানে হেল্প করছে, সাহায্য করছে। তাহলে সাপোর্ট মানে সাহায্য করা, এইড মানেও সাহায্য করা। তাহলে কর্ক ফরেস্ট কি সাহায্য করছে? লোকাল বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তাহলে আপনি কি নেবেন? অ্যান্সার লোকাল বায়োডাইভার্সিটি। তাহলে আপনি শুধু বায়োডাইভার্সিটিটা নেবেন, কারণ আমি দুইটা ওয়ার্ড তো আমি অ্যান্সার হিসেবে নিতে পারি না, কারণ এখন ওয়ান ওয়ার্ড বলছে আপনাকে। ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ার্ড বললে দুইটার একটা প্রথমটা আপনি বাদ দিয়ে দেন। ওকে, সো বায়োডাইভার্সিটি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কর্ক ফরেস্ট এইড সাহায্য করে বায়োডাইভার্সিটিতে। আচ্ছা, এরপরে দেখেন যে কর্ক ফরেস্ট স্টপ। স্টপ মানে কি? থামানো। তাহলে এই ফরেস্টটা কি থামায়? এই জঙ্গলটা কি থামায়? ড্যাশ হ্যাপেনিং, কোনো কিছু ঘটা থেকে থামায়। তাহলে কি হওয়া থেকে থামায় বা কি আটকায়? তাহলে এইটার একটা সিনোনিম আপনি অবশ্যই প্যাসেজে খুঁজে পাবেন। তাহলে এইখানে আমি কি পেতে পারি? দেখেন তো, এইখানে আমি পেতে পারি যে অ্যান্ড প্রিভেন্ট। দেখেন এখানে বলছে সরাসরি অ্যান্ড প্রিভেন্ট করে মানে আটকায়। আটকায় মানে স্টপ করে, প্রিভেন্ট ঠেকায়। কি ঠেকায়? ডিজার্টিফিকেশন বলেই দিচ্ছে, কারণ এটার পরের ওয়ার্ডটা নিতে হবে। আবার এটার পরের ওয়ার্ডটায় কিন্তু দুইটা ওয়ার্ড আসছিল বলে আমরা এইটা বাদ দিয়েছি, কিন্তু এর পরে একটাই ওয়ার্ড আছে যেটা কিনা একটা নাউন, সেটা হলো ডিজার্টিফিকেশন মানে মরুকরণ। তাহলে মরুকরণ হওয়ার হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে তারা। তাহলে ডিজার্টিফিকেশন মানে কি? যে মানে বন উজাড়করণ বা হচ্ছে মরুকরণ। মানে যা আপনারা জানি যে গাছপালা কিন্তু একটা মাটিকে শিকড় দ্বারা আসলে আটকে রাখে, তাই না? সো সেই কথাটাই বলেছে যে ফরেস্ট স্টপ করে, প্রিভেন্ট করে ডিজার্টিফিকেশন হওয়া থেকে, ঘটা থেকে। ওকে, তাহলে এই কথাটা বা এইভাবে আমরা কিন্তু খুব সহজে এইভাবে করতে পারি। সো আমার এই নিয়মগুলো ফলো করে করবেন, ইনশাল্লাহ আপনার দেখবেন যে 99% অ্যান্সার আপনার হয়ে গেছে। ওকে, সো এই বিষয়টা আপনারা ফলো করবেন। আর আমি আর একটা কথা অ্যাড করতে চাই, অবশ্যই আপনারা যারা একটু দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা করবেন, যারা স্পোকেন ইংলিশে দুর্বল, তারা আমার পেজটা ফলো করবেন। ফেসবুক পেজ এই নামে আছে, প্রজেক্ট আইএলটিএস। ঠিক আছে, আর আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা একদমই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য বলছি। ওকে, সো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।